এই হচ্ছে কোলা বিচের কায়াকিং। এই যে কেউ আসে হানিমুনে, কেউ বা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে। গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদাবালির সৈকতে আরব সাগরের নীলচে সবুজ জলের উত্তাল ঢেউ, ব্যাক ওয়াটারে কায়াকিং, সঙ্গে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস, তারপর মায়াবী নাইট লাইফ। একটু নয় বেসরম বেসামাল হয়ে ডিজে গানে খানিকটা কোমর দোলালেন, কিংবা ক্রুজে ডিনার সারলেন। এখানকার খ্যাতনামা গির্জা, বিখ্যাত ফোর্ট, ফন্টেহাস, টিটোস লেন, নাইট ক্লাব, বিভিন্ন শুটিং স্পট, ক্যাসিনো, কত কি বলবো। সর্বোপরি দুধসাগর জলপ্রপাত দেখাই দরকার। গোয়া যে আপনারা আসবেন, গোয়া কিন্তু আসলে একটি কস্টলি জায়গা। কি করে আপনারা কলকাতা থেকে এখানে আসবেন, হোটেল কোথায় নিলে সুবিধা হয়, এখান থেকে স্কুটি বুকিং কি করে করবেন, খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত আছে তাও সস্তায়, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও তৈরি হবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমেই আমরা জানবো কলকাতা থেকে গোয়া কিভাবে যাওয়া যায়, এবং একেবারে শেষে জানবো এই ট্যুরের মোট খরচ কত হতে পারে। কলকাতা থেকে দুভাবে গোয়া যাওয়া যায়, ট্রেনে এবং ফ্লাইটে। তবে ট্রেনে গেলে খরচ অনেক কম হবে। শালিমার থেকে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার রাত 11:10 অমরাবতী এক্সপ্রেস ছাড়ে। প্রায় 41 ঘন্টা পরে গোয়ার মাডগাঁও স্টেশনে পৌঁছায়। এই ট্রেনের ভাড়া স্লিপার 780 টাকা এবং 3AC 2060 টাকা। মাডগাঁও নেমে বাসে কিংবা গাড়ি ভাড়া করে চলে আসুন কালাঙ্গুট কিংবা বাগা বিচে, কারণ এই দুটি জায়গা খুবই জমজমাট এবং হোটেলের সংখ্যাও অনেক বেশি। যদি ফ্লাইটে আসেন তবে কলকাতা থেকে গোয়ার ডাবলিম বা নর্থ গোয়া এয়ারপোর্টে পৌঁছাতে হবে। গোয়ায় এই দুটি এয়ারপোর্ট রয়েছে। ফ্লাইট ভাড়া পড়বে 6 থেকে 8,000 টাকা। যে কোনো একটি এয়ারপোর্টে নেমে বাস কিংবা গাড়ি ভাড়া করে সেই কালাঙ্গুট কিংবা বাগা সৈকতে চলে আসুন। গোয়া তো আপনি পৌঁছালেন, এবার আপনার কি দরকার? অবশ্যই হোটেলের। হোটেল কোথায় কোথায় কিভাবে কি ব্যবস্থা আছে চলুন গিয়ে দেখি। ব্যাপার হচ্ছে এই বাগা থেকে কালাঙ্গুট পর্যন্ত এটা হচ্ছে মেন রোড। এই রোডের দুপাশে তো প্রচুর হোটেল রয়েছে। এছাড়া একটু 100 মিটার 200 মিটার ঢুকে গেলে আরও প্রচুর হোটেল, এবং সেখানে একটু সস্তায় পেয়ে যাবেন। তবে বিচের আশপাশে কিন্তু ভাড়া অনেক বেশি হবে, আর রাস্তার উল্টো দিকে নিলে ভাড়া অনেক কম হবে। আপনারা দেখে শুনে অনলাইনে দেখবেন, রিভিউ দেখবেন, তারপরে আসবেন। একটা হচ্ছে কাঁসা বাগা, সৈকতের একদম কাছাকাছি এইগুলো। ফোন নাম্বার আমি বলে দিই 917030913923। আর এই সবই হচ্ছে এই সৈকত তার পাড় দিয়ে। আর এটার পেছনেই তো আমার হোটেলটা রয়েছে। এই আমার উপরে হচ্ছে আমার হোটেল বাগা বে। হোটেল বেশ বড় আছে। এটা কি নাম ভাই তোমার? জামাল। হোটেল বাগা বেতে এলে এই বাগা বিচের এখানে জামাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। নর্থ গোয়া আমি বাগা বিচের কাছে হোটেল বাগা বেতে ছিলাম। এই হোটেলের রুম ভাড়া 2 থেকে 3,000 টাকা পড়ে, তবে অফ সিজনে কম হতে পারে। এই দিকে সোজা হচ্ছে সমুদ্র সৈকত, ও 150-200 মিটার হবে। এই হোটেল ছাড়াও আরও কিছু হোটেলের নাম ও ফোন নম্বর দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারেন। রুম ভাড়া 2 থেকে 3,000 টাকা পড়তে পারে, তবে সস্তায় হোটেলও এখানে প্রচুর পাবেন। একটু ঘুরে ঘুরে দেখে নিতে হবে। হোটেলের ঝামেলা মিটলো। এরপর আপনি এই বাগা সমুদ্র সৈকতে কিছুটা হেঁটে আসুন। এই নীলচে সবুজ আরব সাগর দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এখন স্নানও করছেন এখানে। এই হচ্ছে আরব সাগর, প্রচুর মানুষ এখন স্নানে নেমেছেন। জলের কিন্তু গতি এখন প্রবল গতি জলের। ওরে বাপ রে, খাবার দাবার ঘোরা ফেরা এই নিয়ে হচ্ছে এই গোয়া। এগুলো সব 500 টাকা করে নেবে, সমুদ্রের মধ্যে অনেকটা ঘুরিয়ে আনবে। আসুন আসুন,
গোয়ায় আসুন, ঘুরে যান দুদিন। প্রথম দিন বিকেলটা সমুদ্র স্নান আপনি করতেও পারেন, নাও পারেন। যাই হোক, কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে হোটেলে ফিরে আসুন। তারপর চলুন এখানকার বিখ্যাত টিটোস লেনে। পুরো দুদিকে শুধু ট্যাটো, ট্যাটোর জন্য স্পেশাল এই সমস্ত অঞ্চল। মার্কেটিংয়ের বিরাট বাজার এখানে। গোয়ার এই নাইট লাইফ, নাইট ক্লাবগুলো কিন্তু বিখ্যাত। এবার চলে এলাম রাতের সৈকতে। এই হচ্ছে গোয়ার রাতের পরিবেশ, একেবারে রঙিন হয়ে গেছে গোয়ার সমুদ্র সৈকত। এটা রাত 10টা পর্যন্ত চলে, তারপর বন্ধ হয়ে যায়। সব কিছুই তো করলেন, এবার বাকি রয়ে গেল খাওয়াটা। চলুন কোথায় খাওয়া যায়, আর খাওয়ার পরে ঘুমিয়ে পড়তে হবে। গোয়ার বাগা এবং কালাঙ্গুটে প্রচুর খাবারের হোটেল রয়েছে, বিভিন্ন মানের, বিভিন্ন দামের। পছন্দ মতো যে কোনো এক জায়গা থেকে খেয়ে নিতে পারেন। তবে অবশ্যই গোয়ার বিখ্যাত কিংফিশ থালি ট্রাই করবেন। এছাড়া গোয়ায় কোথায় সস্তায় ভালো খাবার পাওয়া যায় তা আগামীকাল বলবো। গোয়া ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজকে ঘুরে দেখতে হবে নর্থ গোয়া। ঘুরে দেখবেন কিভাবে? ঘুরে দেখতে পারেন আপনি স্কুটি রেন্ট করে, 4 চাকা বুকিং করে, কিংবা গোয়াতে এসি বাসে করেও ঘোরা যায়, সেটা করেও ঘুরতে পারেন। যদি আপনি স্কুটি নিয়ে ঘুরতে চান তাহলে প্রথমেই কি জানতে হবে? স্কুটি কোথার থেকে বুক করতে হবে, ভাড়া কত আছে, ইত্যাদি ডিটেলস। গোয়ার প্রায় সমস্ত জায়গায় প্রচুর স্কুটি রেন্টাল রয়েছে, বিশেষ করে বাগা থেকে কালাঙ্গুট পর্যন্ত। আমি যদিও কালাঙ্গুট থেকে স্কুটি বুকিং করেছিলাম। 350-400 এরকম ভাড়া পড়ছে পার ডে। তেল আপনার নিজের ভরতে হবে। আর এটা হচ্ছে এই এখন সকাল 9টা নিলাম, কাল সকাল 9টা পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে। এই স্কুটি নিতে লাগবে কি কি সেটা এবার আমি বলে দিই। স্কুটি নিতে লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স, একটা আইডি, আর অবশ্যই টাকা। এই 3টে জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে স্কুটি নেওয়ার সময় আপনাকে সব কিছু চেক করে দেখতে হবে, গাড়ির কন্ডিশন দেখতে হবে। ভিডিও অবশ্যই করবেন, যাতে আপনি পরে ভিডিও করে সমস্ত কিছু দেখাতে পারেন। আমি এখন ভিডিও করে নেব। আর অবশ্যই হলুদ নম্বর প্লেট দেখে নেবেন, কোনো সময় সাদা নেবেন না, তাহলে যে কোনো সময় ধরবে, ওটা কিন্তু ওদের লোকাল। এছাড়া দেখে নিন গাড়িতে ফাটাচেরা দাগ আছে কিনা, ব্রেক কাজ করছে কিনা, ইন্ডিকেটর ঠিক আছে কিনা, এবং অবশ্যই টায়ারের কন্ডিশন কেমন। এরপর স্কুটিতে তেল ভরে রাস্তায় ব্রেকফাস্ট করে প্রথমেই রওনা দিন আগোয়াডা ফোর্টের দিকে। এটা 9টায় ওপেন হয় এবং 5:30টায় বন্ধ হয়ে যায়। আগোয়াডা ফোর্টের প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। 1612 সালে ডাচদের বিরুদ্ধে রক্ষা পাওয়ার জন্য পর্তুগিজরা এটি নির্মাণ করেছিলেন। এর মধ্যে রয়েছে এশিয়ার প্রাচীনতম লাইট হাউস, রয়েছে একটি মিষ্টি জলের ভাণ্ডার। প্রাচীনকালে জাহাজে পানীয় জল শেষ হয়ে গেলে এখান থেকে নেওয়া হতো। বর্তমানে এটি এএসআই দ্বারা সুরক্ষিত এবং গোয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এবার চলে আসুন ডলফিন পয়েন্টে। এখান থেকে টিকিট কাটতে হয় 350 দিয়ে। এখানে বোট ভাড়া 350 টাকা। তবে স্কুটি পার্কিংয়ের কোনো ফি লাগবে না, আর লাইফ জ্যাকেট পরতেই হবে, তার জন্যও কোনো ভাড়া লাগবে না। এই জায়গা থেকে বোটে করে মান্ডবী নদী মোহনায় নিয়ে যাওয়া হবে, যেখানে সমুদ্রের জলের সঙ্গে নদীর জল মিলিত হয়, তাই এখানে প্রচুর ডলফিন দেখা যায়। ডলফিন দেখানো হলে আগোয়াডা জেল মিউজিয়ামের দিকে নিয়ে যাবে, তবে এখানে নামা যাবে না, দূর থেকে দেখে ফিরতে হবে। এটি কমপ্লিট করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। এই হয়ে গেল, বেশ ভালো লেগেছে। তাই আমি বলবো এই ডলফিন পয়েন্টে ওই 350 টাকায় আপনারা কিন্তু অবশ্যই ঘুরবেন। স্কুটি নিয়ে এবার রওনা দিন সিনকুইরিম বিচের দিকে। সিনকেরিন সৈকত সোনালি বালি এবং চারপাশের সবুজের জন্য প্রশংসিত। কিছু সময় এখানে কাটিয়ে রওনা দিন কালাঙ্গুট সৈকতের দিকে। কালাঙ্গুট হল গোয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা। এখানে সমুদ্র স্নানের জন্য আদর্শ পরিবেশ। এছাড়া বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস, নাইট লাইফ, খাওয়া দাওয়া এবং কেনাকাটার জন্য প্রসিদ্ধ। এখন আমি হোটেলের ভিতরে রয়েছি, দুপুরে এসেছিলাম এখানে, ফ্রেশ হলাম স্নান টান করে। যাই হোক, এবার বেরিয়ে পড়ুন নর্থ গোয়ার অন্য সাইড ঘুরে দেখতে। তবে অবশ্যই দুপুরের আহার পথে সেরে নেবেন। ফিশার কিচেন অ্যান্ড বার্ড, প্রচুর মানুষ খাচ্ছে, জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো। খাওয়া শেষে একে একে ঘুরে দেখুন নর্থ গোয়ার বিখ্যাত কয়েকটা পয়েন্ট, যেমন অঞ্জনা সৈকত। এইখানে কিন্তু একটু কম খরচে
ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এরপর সাপোরা ফোর্ট, এই জায়গাটিও খুব বিখ্যাত, এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল। এরপর চলে আসুন অজরান সৈকত এবং ভাগাটর সৈকতে, এখানে ভিড় অনেকটাই কম, আর পারলে অবশ্যই এখান থেকে সানসেট দেখবেন। এরপর যাবেন ভাইরাল স্পট পাড়া রোডে। একটু মাঠ মতো আছে আর দুদিকে এই নারকেল গাছ, এখানে আপনি কোনো বাইক পার্ক করতে পারবেন না, পার্ক করলেই কিন্তু ফাইন করে দেবে। তারপর রাতের খাওয়া শেষে এই দিনটা আপনার শেষ হবে। আজ তৃতীয় দিন, আজকে আমরা ঘুরে দেখব গোয়ার রাজধানী পানাজি, সেই সঙ্গে ওল্ড গোয়া। তাই সময় নষ্ট না করে স্কুটি নিয়ে সকাল সকালই বেরিয়ে পড়ুন। প্রথমেই আমি ওল্ড গোয়া যাচ্ছি। ওল্ড গোয়া বাগা বিচ থেকে ওল্ড গোয়ার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। স্কুটিতে যেতে সময় লাগবে ঘণ্টাখানেক, আর যাওয়ার পথে প্রথমে মান্ডবী নদীর উপর ব্রিজ দিয়ে তারপর মান্ডবী নদীর পার বরাবর যেতে হবে, আর এ রাস্তা খুবই সুন্দর। এটা হচ্ছে আগস্টিন টাওয়ার। সেন্ট অগাস্টিন টাওয়ার আসলে পুরাতন কোনো গির্জার ধ্বংসাবশেষ। এটি 1602 সালে নির্মিত হয়েছিল। বর্তমানে এটি ওল্ড গোয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। অগাস্টিন টাওয়ার দেখে আমি সোজা চলে আসি ব্যাসিলিকা বম জেসাস। পর্তুগিজ শাসনকালে গোয়ার প্রাক্তন রাজধানী পুরাতন গোয়ার এই গির্জাটি একটি তীর্থস্থান, যা ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। 1605 সালের নির্মিত এই গির্জার মধ্যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহাবশেষ রয়েছে এবং কোনো রকম রাসায়নিক সূত্র ছাড়াই প্রায় 450 বছর ধরে সংরক্ষিত রয়েছে। এই গির্জাটি গোয়া তথা ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি। ব্যাসিলিকার উল্টো দিকে এই সি ক্যাথিড্রালের দুটি প্রধান বিল্ডিং রয়েছে, একটা মিউজিয়াম, অন্যটি প্রধান গির্জা। ক্যাথেড্রালটি একসময় মুসলিম সেনাবাহিনীর অধীনে থাকা অঞ্চলটি পর্তুগিজরা দখল করে তাদের বিজয়ের স্মরণে নির্মাণ করেছিল এবং এটি আলেকজান্দ্রিয়ার ক্যাথরিনের নামে উৎসর্গ করেছিল। ওল্ড গোয়া ঘোরা হয়ে গেলে সোজা চলে আসুন গোয়ার রাজধানী পানাজির দিকে। এখানে এক এক করে সমস্ত পয়েন্টগুলো ঘুরে দেখুন। পানাজি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পাঞ্জিমের অন্যতম সেরা আকর্ষণ এবং এটি গোয়ার প্রথম গির্জা, যা 1541 সালে নির্মিত হয়েছিল। গির্জার গ্যালারিতে দাঁড়িয়ে সুন্দর পাঞ্জিম শহরের দৃশ্য দেখা যায়, তবে গির্জার ভেতরে প্রবেশ আপাতত নিষেধ। তো এইবার আমরা এখান থেকে চলে যাব ফন্টেন হাসে। ফন্টেহাস হল গোয়ার পাঞ্জিমের ঐতিহাসিক ল্যাটিন কোয়ার্টার, যা তার প্রাণবন্ত আঁকাবাঁকা রাস্তা, পর্তুগিজ স্থাপত্য, গোয়ান পর্তুগিজ খাবার, বুটিক ও আর্ট গ্যালারির জন্য বিখ্যাত, আর রিলস বানানোর জন্য আদর্শ জায়গা। আই লাভ মিরামার। মিরামার সমুদ্র সৈকত। এখন আমি রওনা হয়েছি ডোনা পাওলার দিকে। ওহ, এই সেই বিখ্যাত জায়গায় এলাম আমরা। এখানেই সিঙ্গম সিনেমার শুটিং হয়েছিল। গোয়া আসলে ডোনা পাওলা অবশ্যই ঘুরবেন। ডোনা পাওলা আসলে একজন ভদ্রমহিলার নাম। তিনি একজন দানশীল মহিলা ছিলেন এবং গ্রামবাসীদের সাহায্য করতেন, তাদের উন্নতির জন্য কাজ করতেন। 1782 সালে তার মৃত্যুর পর গ্রামবাসীরা পাড়াটির নাম পরিবর্তন করে ডোনা পাওলা রাখেন। পাড়াটির পূর্বের নাম ছিল ওডাভেল। ডোনা পাওলা এখন গোয়ার অন্যতম পর্যটন কেন্দ্র। বলিউডের এক দুজে কে লিয়ে এবং সিংঘম সিনেমার শুটিং এখানেই হয়েছিল। ডোনা পাওলা দেখা হলে আমি সোজা রওনা হয়ে যাই যেখান থেকে ডিনার ক্রুজগুলো ছাড়ে এবং ক্যাসিনোগুলো দাঁড়িয়ে থাকে সেই মান্ডবী নদী পাড়ে। ভারতবর্ষের 3টি জায়গায় এই ক্যাসিনোর পারমিশন আছে। এটা একটা হচ্ছে গোয়া, সিকিম আর হচ্ছে দমন। ক্যাসিনোতে রাত 10টা থেকে 11টায় প্রবেশ করতে হয়, প্রায় সারা রাত ধরে চলে। টিকিট অনলাইন বা বাড়ি থেকে কাটতে পারেন। 1.5 থেকে 5,000 টাকা পর্যন্ত টিকিট মূল্য হয়। ভিতরে নাচা গানা, সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক ইত্যাদি পান করতে পারবেন, সেই সঙ্গে আনলিমিটেড খাওয়া দাওয়াও করতে পারবেন।
ডিনার ক্রুজ যেটা, সেই ক্রুজও কিন্তু এখান থেকে রাতের বেলায় ছাড়বে, এই জেটি থেকেই। ডিনার ক্রুজে যেতে হলে রাত 8টা থেকে 11:30 পর্যন্ত মান্ডবী নদীতে ঘুরতে পারবেন। টিকিট অনলাইন বা অফলাইনে পেয়ে যাবেন। 1,500 থেকে 2,000 টাকা পড়বে। ভেতরে ভেজ নন ভেজ প্রচুর খাবার পাবেন, সেই সঙ্গে নাচ গান হই হুল্লোড় করে 2.5 থেকে 3 ঘন্টা মান্ডবী নদীতে কাটাতে পারবেন। আজ চতুর্থ দিন, আজকে যেতে হবে সাউথ গোয়া। তাই সকাল সকাল চেক আউট করে প্রথমে আপনার কাজ হবে স্কুটি জমা করা। স্কুটি জমা করে সাউথ গোয়ায় রওনা দিতে হবে। কিন্তু যাবেন কিভাবে? স্কুটি জমা করে দিয়েছি, আমার আই কার্ড নিয়ে রেখেছিল, সেটা আমি নিয়ে নিলাম। স্কুটি জমা করতে হবে, কারণ নর্থ গোয়ার স্কুটি সাউথ গোয়ায় নিয়ে গেলে অসুবিধা হতে পারে। যাই হোক, নর্থ গোয়া থেকে গাড়ি রিজার্ভ করে কিংবা বাসে করে সাউথ গোয়া যেতে পারেন। তবে সরাসরি বাস সার্ভিস নেই। প্রথমে পানাজি বাস স্ট্যান্ড যেতে হবে, তারপর সেখান থেকে আবার বাস নিয়ে মাঠগাঁও বাস স্ট্যান্ড যেতে হবে। এবার আপনি ঠিক করুন সাউথ গোয়ার কোন সৈকতে যেতে চাইছেন, সেই মতো এখান থেকে আবার বাসে করে সেখানে যেতে হবে। আমি ছিলাম কোলবা বিচে। সাউথ গোয়ায় পৌঁছালেন, এবারও আপনার হোটেল দরকার। কিন্তু ব্যাপার হচ্ছে সাউথ গোয়ার কোন সৈকতে আপনি যাচ্ছেন সেটা আগে থেকে ঠিক করে তারপরে যাবেন। আমি ছিলাম কোলবা বিচে, তাই সেখানে কিছু হোটেল দেখিয়ে দিই। এরকম জায়গায় প্রচুর হোটেল রয়েছে। প্রথমেই দেখাবো কোলবাতে আমি যে হোটেলে ছিলাম। হোটেলের নাম ভিলেজ বাই দ্য সি। এখানে রুম ভাড়া পড়েছিল আমার 1000 টাকা পার ডে, তবে সিজনে ওঠানামা করতে পারে। তো আমার মনে হয়েছে যদি আপনি পুরোপুরি সিজনে না আসেন তাহলে যে কোনো জায়গায় কিন্তু আপনি এই কটেজ বা হোটেল পেয়ে যাবেন। এই একটা আছে, এটাই কিন্তু বাঙালি, এটা বাঙালিরাই পরিচালনা করে এটা। এই যে এই হোটেলটাও বেশ ভালো। এটা কি, এই একটা ভালো, এটা ভালোই, এটা দেখছি। এটার ফোন নাম্বার হচ্ছে এই যে এটা আমিগো হোটেল, এটা আমিগো। সাউথ গোয়ায় আমি যেমন কোলবায় আছি, কোলবা ছাড়া আগন্ডা আছে, পালোলিম আছে, এরকম প্রচুর বিচে থাকা যায়। কিন্তু যে কোনো জায়গায় আপনি হোটেল বা কটেজ পেয়ে যাবেন। যদি কমে ঘুরতে চান তাহলে একেবারে বিচের কাছাকাছি না নিয়ে রাস্তার উল্টো দিকে বা এদিক ওদিক ঢুকলে ওই পাশ হয়তো 2-3 মিনিট বেশি হাঁটতে হবে। সেক্ষেত্রে আপনি ভালো ভালো প্রচুর হোটেল পেয়ে যাবেন এবং কমের মধ্যে। এছাড়া আপনি গুগল ম্যাপে লোকেশান দেখে তারপরেও বুকিং করতে পারেন। এই হচ্ছে হোটেলের ব্যাপার। এবার আবার স্কুটি বুকিং করতে হবে। স্কুটি বুকিং করা এখানে খুবই সহজ, একবার ফোন করলেই হয়ে যাবে। সেই স্কুটি নিয়েই ওই দিনই আপনি বেরিয়ে পড়ুন সাউথ গোয়া ভ্রমণে। এখান থেকে আমি আবার স্কুটি বুকিং করলাম। আমার এই যে হোটেল ভিলেজ বাই দ্য সি, এখানেই কিন্তু ওনারা চলে এলেন। ফোন নাম্বারে ফোন করে দিলাম, ফোন নাম্বার আমি দিয়ে দেবো। ওই ফোন নাম্বারে কল করলে ওনারা একদম আপনার হোটেল পর্যন্ত চলে আসবে। এখান থেকে আমার 400 টাকা করে নিয়েছে পার ডে। ভিডিও অবশ্যই ভালো করে করবেন যাতে পরে কোনো ঝামেলা না হয়। আমি প্রথমেই যাব বেতুল ফোর্টে। এই হচ্ছে বেতুল ফোর্ট, কি দুর্ধর্ষ লাগছে এখান থেকে দেখুন। আর এই হচ্ছে ফোর্টের কামান। এখন যাচ্ছি কোলা বিচের ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কোলা বিচের কায়াকিং পয়েন্ট। আর এখানে এত সুন্দর জায়গা, এখানে দেখুন অনেকে স্নানও করছে। এখান থেকে আমি 200 টাকায় বুক করলাম। বার্গেনিং করতে হয়, ওরা কিন্তু 400-500 নানান রকম চাইবে। ও দুই দিকে এরকম নারকেল গাছের শাড়ি। কেসে লাগা? বাড়িয়া লাগা। রাইড করো। চলো, এই অভিজ্ঞতা অনবদ্য অভিজ্ঞতা। যদি গোয়া ঘুরতে আসেন আর সাউথ গোয়া, অবশ্যই কোলা বিচের এই কায়াকিং করবেনই। এখন যাব কবেদেরামা ফোর্ট। সামনেই সমুদ্র, কবেদেরামা ফোর্ট। এখানে কোনো এন্ট্রি ফি লাগছে না, পার্কিং চার্জও নেই, ঢুকতেও কোনো টাকা লাগছে না। শুধুমাত্র আপনার একটা আই কার্ড লাগবে, যে কোনো একটা আইডি কার্ড লাগবে। সাবধানে যাবেন, তাড়াহুড়ো বেশি করা যাবে না। কামান আছে দুটো, যে এখানে একটা চার্চ রয়েছে, বেশ সুন্দর। পেবেল সৈকতের কথা আমি অনেক শুনেছি, এ তো বহু নিচে। ও অসাধারণ দেখছি এটা। চলো, একেবারেই অল্প একটু জায়গায় এই সৈকত রয়েছে। পশ্চিমঘাট পর্বতের যে প্রকৃত চিত্র, অর্থাৎ খাড়া পাহাড়, তারপরেই সমুদ্র শুরু হয়। এই এখন এসে দাঁড়িয়েছি আর একটা ভিউ পয়েন্টে। ভয়ঙ্কর এই জায়গাটা। ওরে বাপ
সারাদিনে ঘোরা শেষ করলেন সাউথ গোয়া, এবার হোটেলে আসুন, রেস্ট নিন, রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ুন। এই বিচের সাইডগুলো যে রেস্টুরেন্টগুলো আছে খুবই জমজমাট, খরচটা অনেক বেশি। আর এইখানে পেয়ে গেছি এই যে বাঙালি হোটেল, এই দেখুন শুভ ক্যাফে, একেবারেই বাঙালিয়ানায় খাবার দাবার পাবেন, মুসুরির ডালও পাওয়া যায় খুবই কম রেটে কোলবায়। এই বাঙালি হোটেলে আপনারা খেতে পারেন। এই হচ্ছে ফোন নাম্বার, এই কতগুলো আইটেম দেওয়া হয়েছে এখানে, পাঁপড়ও আছে, এই সব মিলে ওই 135 টাকা মতো পড়বে। আজকে গোয়ার অন্যতম একটি আকর্ষণ বলা যায় দুধসাগর ওয়াটারফলস, সেটা দেখতে যেতে হবে। তার জন্য প্রথমে আমরা কি জানবো, কি করে এই সাউথ গোয়া থেকে দুধসাগর যেতে হবে। কিন্তু তারও আগে আমাদের জানতে হবে দুধসাগর যেতে গেলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, গাড়ি বুকিং সহ জঙ্গল এন্ট্রি নানান বিষয়, সেগুলো অনলাইনে আগে থেকে করেই আপনি রওনা দেবেন। দুধসাগর আসতে গেলে আপনাকে কুলেম আসতেই হবে, কারণ কুলেম হলো দুধসাগর যাওয়ার স্টার্টিং পয়েন্ট। এবার কুলেম কিভাবে আসবেন? প্রথমত ট্রেনে আসা সবচেয়ে সহজ হবে। ভাস্কো কিংবা মাডগাঁও থেকে ট্রেন ধরে ঘণ্টাখানেকের মধ্যে কুলেম যাওয়া যায়। দ্বিতীয়ত গাড়ি রিজার্ভ করে খুব সহজে কুলেম আসা যায়। আর তৃতীয়ত এসি বাসে করে যে ট্যুরটা হয় সেটা আপনি আপনার বাগা বিচ কিংবা ক্যালাঙ্গুট থেকে কিংবা সাউথ গোয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু ওরা বাস ট্যুর করিয়ে থাকে, এসি বাস ট্যুর। আমি গিয়েছিলাম স্কুটি ভাড়া করে। অনলাইনে দুধসাগর জিপ বুকিং করতে হলে গুগলে গিয়ে দুধসাগর জিপ লিখে ক্লিক করুন। এরপর তারিখ, নাম এবং মোবাইল নাম্বার দিলে ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই হলে আবার ডেট, কতজন যাবেন এবং সরকারি কোনো আইডি প্রুফ হিসাবে লিখে পে করলেই হয়ে যাবে। এরপর একটি SMS আসবে। এটাই প্রধানত বুকিং অফিসে গিয়ে দেখাতে হবে। দুধসাগর এন্ট্রি পয়েন্টে পৌঁছে প্রথম কাজ হবে রেজিস্ট্রেশন করার পরে যে SMS এসেছিল তা দেখিয়ে নাম এন্ট্রি করতে হবে। অবশ্যই সঙ্গে আই কার্ড রাখবেন। এখান থেকেই লাইফ জ্যাকেটও নিয়ে যেতে হবে। এরপর অরণ্য নদী পেরিয়ে যেতে থাকুন। জঙ্গলে ঢোকার কিছুক্ষণ পর বন দপ্তরের চেকপোস্টে চেকিং হবে। বুকিং রসিদ এবং আই কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। গাড়ি যে পর্যন্ত যাবে তারপর কিছুটা পায়ে হেঁটে গেলেই দেখা পাবেন দুধসাগর জলপ্রপাতের। এইখানে কিন্তু আমাদের মাত্র 1.5 ঘন্টা সময় দিয়েছে। হ্যাঁ, আর এইরকম হচ্ছে পুরোটাই হচ্ছে এরকম পাথুরে জায়গা, মানুষ সব ওইখানে জলের কাছাকাছি নেমেছে। তবে এইখানে কিন্তু জল বেশ গভীর, বেশ গভীর, সাঁতার না জানলে এর মধ্যে নামাটাই কঠিন। এই যে এরা খাবারের জন্য আসে, এই একদম উপর দিয়ে ট্রেন লাইন আছে। এই শুরু, দেখ 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 চালাও, এটা মালগাড়ি। বাদিকে এই গাড়ির পেছনে রয়েছে চেঞ্জিং রুমগুলো, আর এখানে এসে যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু পুরো ফ্রি, নাহলে পার হেড 30 টাকা করে দিতে হবে। দুধসাগর ঘুরে আসার পরে সাউথ গোয়ার অন্যান্য যে জায়গাগুলো সেইগুলোতে আপনি ঘুরে দেখতে পারেন। স্কুটি করে প্রথমেই চলে আসুন বেতাল বাতিম সৈকতে। সাউথ গোয়ায় আমার দেখা সব থেকে ক্রাউডেড, মানে ভিড় বেশি আমি দেখছি এই বেতাল বাতিমে। এই যে এ পুরো দীঘা, পুরো জলে নেমে গেছে এখানে। এখন আমি যেখানে আছি এটা আমার যে হোটেল তার একেবারেই কাছে। এখানে একটা মার্কেট হয়, পুরোটাই হচ্ছে শুকনো মাছ, সব শুটকি মাছ নিয়ে বসে আছে। মাছ, এসব মাছ শুকিয়ে বিক্রি করে। এই আর এরপরে চলে গেল এই সমুদ্র। এই দেখুন কোলবায় স্নান করছে, কোলবা বিচে। এই কোলবা সমুদ্র সৈকতও আমাদের দীঘার মতো লাগছে পুরো। আজকে শেষ দিন, আজকে আপনার হয়তো সেরকম কিছু ঘোরা থাকবে না। এবার ফেরার পথে আপনি ফ্লাইটে ফিরবেন না ট্রেনে ফিরবেন সেটা ঠিক করবেন। এবার গোয়ার বিশেষ কিছু জিনিস কিন্তু আমাদের জানতে হবে। মেন কয়েকটা পয়েন্ট এবার আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব যে এই গোয়া ট্যুরে কত খরচ হলো। ট্রেন ভাড়া স্লিপারে 805 টাকা, যাওয়া আসা
1610 টাকা। হোটেল ভাড়া 5 দিনের জন্য 8000 টাকা ধরলাম, দুজনে থাকছেন, একজনের খরচ 4000 টাকা। খাওয়া দাওয়া 400 টাকা করে পার ডে, 5 দিনের জন্য 2000 টাকা। স্কুটি 4 দিন ঘুরবেন, পার ডে 400 টাকা হলে 1600 টাকা, একজনের লাগবে 800 টাকা। স্কুটির পেট্রোল পার ডে 200 টাকা করে, 4 দিনের জন্য 800 টাকা, একজনের 400 টাকা। ওয়াটার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য খরচ ধরলাম 2000 টাকা। তাহলে সর্বমোট একজনের খরচ দাঁড়ালো 10,810 টাকা। এইটা কিন্তু কম বেশি হবেই, কারণ সময়ের সঙ্গে এটা পরিবর্তন হয়। গোয়া ভ্রমণের বেস্ট টাইম বলতে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কিন্তু এই সময় এলে খরচ কিন্তু অনেকটাই বেশি হবে, বাদবাকি সময়ে খরচ অনেক কম হবে। গোয়ার বিভিন্ন স্ক্যাম থেকে কিভাবে বাঁচা যায়? প্রথমত হোটেল বুকিং করার আগে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে তারপর বুক করুন। এরপর স্কুটি বুকিংয়ের ক্ষেত্রেও কয়েকটি বিষয় দেখে নেবেন, যেমন হলুদ নম্বর প্লেট অবশ্যই থাকতে হবে এবং ভালো করে ভিডিও করে নেবেন, যাতে করে ওরা পরে কিছু না বলে, না হলে কিন্তু আপনাকে ঠকাবে। গোয়ার ট্রাফিক রুলস অবশ্যই মেনে চলুন, না হলে যেখানে সেখানে পুলিশ ধরবে। এরপর ওয়াটার অ্যাক্টিভিটিস, এটা করার আগেও ভালো করে কথা বলে নিন, এখানেও কিন্তু ঠকানোর ভয় থেকে যায়। এরপর ট্যাটো করার ক্ষেত্রেও ভালো করে কথা বলে নিন, না হলে এখানেও ঠকতে হবে। আর সর্বোপরি সব সময় সচেতন থাকুন। সবশেষে বলবো, গোয়া গেলে পকেটে মানি, হাতে ছাতা বা টুপি, সানগ্লাস, সানস্ক্রিন, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি সঙ্গে রাখবেন।